আমরা সাবস্টিটিউশন করছিলাম। সাবস্টিটিউশন রিঅ্যাকশনে আমরা SN2 রিঅ্যাকশন শুরু করেছিলাম। SN2 রিঅ্যাকশনে জাস্ট একটু ছোট্ট করে যদি বলা হয় ওয়ান স্টেপ রিঅ্যাকশন, সিঙ্গেল স্টেপ রিঅ্যাকশন, ওটাই RDS। রিঅ্যাকশনের রেট সাবস্ট্রেট এবং নিউক্লিওফাইল দুটোরই কনসেন্ট্রেশনের উপরে ডিপেন্ড করে, এটা 1 নম্বর পয়েন্ট। ওটাই RDS। নিউক্লিওফাইলটা ব্যাক সাইডে অ্যাপ্রোচ করে, মানে যে সেন্টার থেকে কার্বন লিভিং গ্রুপ আছে এরকমই যদি একটা টেট্রাহেড্রাল সিস্টেম হয় তাহলে এই রকম জায়গাতে নিউক্লিওফাইলটা অ্যাটাক করে এইটা বেরিয়ে যায়। ট্রানজিশন স্টেটটা হয় ট্রাইগোনাল বাইপিরামিডাল এবং যে প্রোডাক্টটা তৈরি হয় সেখানে ইনভার্সন অফ কনফিগারেশন ঘটে থাকে, ইনভার্সন অফ কনফিগারেশন ঘটে থাকে। এই কথাগুলো আমরা বলেছি এবং ইনভার্সন অফ কনফিগারেশনের সঙ্গে RS নোমেনক্লেচারের কোনো সম্পর্ক নেই, সেটাও আমরা বলেছি। বেশ, তাহলে এবারে আমরা আসি যে প্রুফের মধ্যে আসি যে SN2 তে ইনভার্সন হয় সেটার একটা প্রমাণ আমরা একটা যে করি। কয়েকটা প্রমাণের মধ্য দিয়ে আমরা যাব। দেখ, প্রথম হচ্ছে নেওয়া হলো একটা অপটিক্যালি অ্যাক্টিভ অ্যালকোহল নেওয়া হলো। এ সিরিজ অফ কেমিক্যাল রিঅ্যাকশন করা হচ্ছে, অপটিক্যালি অ্যাক্টিভ অ্যালকোহল নেওয়া হলো, তাকে টসাইল ক্লোরাইড পিরিডিন দিয়ে ট্রিট করা হলো। অপটিক্যালি অ্যাক্টিভ অ্যালকোহল তাকে টসাইল ক্লোরাইড পিরিডিন দিয়ে ট্রিট করা হলো। করলে কি পেলাম না অপটিক্যালি অ্যাক্টিভ টসাইলেট, অপটিক্যালি অ্যাক্টিভ টসাইলেট পাওয়া গেল। এই কম্পাউন্ডটাকে সোডিয়াম অ্যাসিটেট দিয়ে ট্রিট করা হলো। কি পাওয়া গেল না অপটিক্যালি অ্যাক্টিভ অ্যাসিটেট, অপটিক্যালি অ্যাক্টিভ অ্যাসিটেট। তাকে অ্যালকালি দিয়ে OH মাইনাস দিয়ে অ্যাসিটেটটাকে যখন হাইড্রোলিসিস করা হচ্ছে আবার অপটিক্যালি অ্যাক্টিভ অ্যালকোহল, কিন্তু এটা যেটা ছিল তার এনানসিওমার পাওয়া গেল। তাহলে এটা অপটিক্যালি অ্যাক্টিভ অ্যালকোহল নিয়ে শুরু করেছিলাম, আবার সেম অপটিক্যালি অ্যাক্টিভ অ্যালকোহলে ফেরত চলে এলাম, কিন্তু যেটা পেলাম সেটা স্টার্টিং অ্যালকোহলের এনানসিওমার বা তার মিরার ইমেজ। তাই আমরা সিরিজ অফ কেমিক্যাল রিঅ্যাকশনটাকে আবার বলছি। একটা অপটিক্যালি অ্যাক্টিভ অ্যালকোহল নেওয়া হয়েছে, তাকে টসাইল ক্লোরাইড পিরিডিন দিয়ে ট্রিট করতে, অ্যালকোহলকে টসাইলেট দিয়ে ট্রিট করলে, টসাইল ক্লোরাইড দিয়ে ট্রিট করলে অপটিক্যালি অ্যাক্টিভ টসাইলেট পাওয়া যায়। সেই টসাইলেটকে উপরে সোডিয়াম অ্যাসিটেট দেওয়া হলো, দিলে কি পাওয়া গেল অপটিক্যালি অ্যাক্টিভ অ্যাসিটেট। সেই অ্যাসিটেটটাকে OH মাইনাস দিয়ে হাইড্রোলিসিস করা হলো, করলে পাওয়া গেল অপটিক্যালি অ্যাক্টিভ অ্যালকোহল উইথ ইনভার্সন অফ কনফিগারেশন, মানে তার এনানসিওমার। বেশ খানিকটা সময় নিয়ে আমরা এই প্রবলেমটা একটু বুঝবো। কি সেই প্রবলেমটা? ধর এইরকমই প্রথমে লিখি ROH, এইটা স্টার মানে একটা কাইরাল, এবং এখানে লিখি পিওর। তাহলে এটা একটা পিওর কাইরাল অপটিক্যালি অ্যাক্টিভ অ্যালকোহল। একে কি দেওয়া হলো টসাইল ক্লোরাইড পিরিডিন। টসাইল ক্লোরাইডের স্ট্রাকচারটা কি এরকমই, প্যারাটলুইন সালফোনিল ক্লোরাইড SO2Cl। এটাকে এইভাবে লেখা হয়। এই গ্রুপটা এই পর্যন্ত হচ্ছে TS, এটা Cl টসাইল ক্লোরাইড। কি হবে অক্সিজেনের লোন পেয়ার অ্যাটাক করবে, ক্লোরিনটা বেরিয়ে যাবে, তাহলে তৈরি হবে RO S ডবল বন্ড O S ডবল বন্ড O
HCH3 এটাকে শর্টে লেখা হবে এরকম ROTS। অক্সিজেনটা বড় হাতের, টিটা বড় হাতের, এসটা ছোট হাতের, এটাই হচ্ছে টসাইলেট। প্লাস কে তৈরি হবে হাইড্রোজেন ক্লোরাইড, এই HCl। একে কে স্ক্যাভেজ করবে, একে কে খেয়ে নেবে না, ওই পিরিডিন যে দেওয়া আছে বেস, পিরিডিন বেস এই হাইড্রোজেন ক্লোরাইডটাকে নিউট্রালাইজ করে দেবে। তাহলে পিরিডিনের রোল হচ্ছে এইটা, এই হাইড্রোজেন ক্লোরাইডটাকে নিউট্রালাইজ করে রিঅ্যাকশনটাকে ডান দিকে ক্যারি ফরওয়ার্ড করা, এটা হচ্ছে পিরিডিনের কাজ। তাহলে অ্যালকোহলে টসাইল ক্লোরাইড দিলে আমরা কি পাচ্ছি না, আমরা পাচ্ছি টসাইলেট। তাহলে প্রথমে এইখানে একটা কথা ক্লিয়ার হয়ে যাওয়া ভালো গোড়া থেকে। আচ্ছা, এই অ্যালকোহলটার মধ্যে অ্যালকোহল অপটিক্যালি অ্যাক্টিভ অ্যালকোহল কাইরাল সেন্টার কোথায় আছে না, এইটার মধ্যে আছে। এই আর এর স্ট্রাকচারটা এমন, ওর মধ্যেই কাইরাল সেন্টার আছে। কিন্তু প্রথম যে রিঅ্যাকশনটা হলো, অক্সিজেন অ্যাটাক করলো, অক্সিজেনের পরে OH বন্ডটা আমার ভেঙে গেল। OH বন্ডটা যে আমার ব্রেক করলো, অক্সিজেনের সঙ্গে এই সালফারের বন্ড তৈরি হলো। তাহলে এই স্টেপে এই সেন্টারের যে কাইরালিটি বা কনফিগারেশনের কোনো চেঞ্জ হবে কি? উত্তর হচ্ছে না, যা ছিল তাই। তাহলে এই রিঅ্যাকশনটাকে আমরা বলবো উইথ রিটেনশন ইন কনফিগারেশন। রিটেনশন ইন কনফিগারেশন মানে এই স্টেপে কোনো কিছু কাইরালিটির চেঞ্জ হবে না, বিকজ আমরা দেখতে পাচ্ছি যে অক্সিজেনের লোন পেয়ারটা অ্যাটাক করবে, Cl বেরোবে, ফলে OH বন্ডটা ভাঙবে। OH বন্ড ভাঙার সাথে এই সেন্টারের কাইরালিটির কোনো সম্পর্ক নেই বা এর কনফিগারেশন চেঞ্জ হওয়ার কোনো সম্পর্ক নেই, কারণ আর এর ভেতরে যা যাবতীয় থাকার আছে। একটু ঠান্ডা মাথায় এই ব্যাপারটাকে চিন্তা কর যে কথাগুলো কি বলছি, কনফিগারেশন কোনো কিছু চেঞ্জ হবে না। এরপরে OAC মাইনাস দিয়ে অ্যাটাক করানো হচ্ছে। OAC মাইনাস অ্যাসিটেট, তার কি স্ট্রাকচার O মাইনাস COCH3। এই গ্রুপটাকে বলা হয় অ্যাসিটাইল। এরকমই বড় A ছোট C, তার পাশে অক্সিজেন মানে এরকম OAC মাইনাস। OAC মাইনাস যেই অ্যাটাক করবে, এটা স্টার যেমন ছিল এই আর ও COCH3 স্টার। তাহলে এইটাই হচ্ছে আমার অপটিক্যালি অ্যাক্টিভ অ্যাসিটেট। কি এটাকে কি বলবো? অপটিক্যালি অ্যাক্টিভ অ্যাসিটেট। অপটিক্যালি অ্যাক্টিভ অ্যাসিটেট। তাহলে সেকেন্ড স্টেপটা হয়ে গেল। নেক্সট স্টেপে দেখ OH মাইনাস অ্যাসিটেটটাকে হাইড্রোলিসিস করবে। অ্যাসিটেট হাইড্রোলিসিস কোথায় করবে? OH মাইনাস এখানে অ্যাটাক করবে, এই বন্ডটা ভেঙে যাবে, ফলে RO মাইনাস হবে। RO মাইনাস সলভেন্ট থেকে প্রোটন নিয়ে নেবে, ফলে কি হবে? ROH। ROH আমরা অ্যালকোহলটা পেয়ে গেলাম। এবারে চিন্তা কর, আমাকে অবজারভেশনটা কি? সেম অ্যালকোহলটা ফেরত এলো, কিন্তু এই অ্যালকোহলের কনফিগারেশন, এই অ্যালকোহলটার কনফিগারেশন স্টার্টিং অ্যালকোহলটার উল্টো। মানে এই অ্যালকোহলটা স্টার্টিং অ্যালকোহলের মিরর ইমেজ, বাকি এনানসিওমা। এখন তিনটে স্টেপে কেমিক্যাল রিঅ্যাকশনটা হয়েছে। তাহলে স্টার্টিং অ্যালকোহল থেকে যদি আমরা ইনভার্টেড অ্যালকোহল পাই, কোনো একটা স্টেপে নিশ্চয়ই ইনভার্সন হয়েছে, কোনো একটা স্টেপে নিশ্চয়ই ইনভার্সন হয়েছে। সেই স্টেপ কোনটা সেটা আমাকে খুঁজে বের করতে হবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, প্রথম স্টেপটাতে দেখতে পেলাম কোনোভাবেই কোনো ইনভার্সনের কোনো প্রশ্ন নেই। কাইরাল সেন্টারের মানে কাইরাল সেন্টারটা
রিঅ্যাকশনে ইনভলভ নয়, ফলে ওই স্টেপটা হচ্ছে রিটেনশন ইন কনফিগারেশন। শেষ স্টেপটাতে আয়, লাস্ট স্টেপটাতেও খেয়াল কর, OH মাইনাস এই অ্যাসিটেটে অ্যাটাক করলো। এই রিঅ্যাকশনটা যে হলো কাইরাল সেন্টারের কোনো সম্পর্ক নেই, ফলে এই স্টেপটাতেও এটাও হচ্ছে রিটেনশন ইন কনফিগারেশন। শেষ স্টেপটাও রিটেনশন ইন কনফিগারেশন আমরা দেখতেই পাচ্ছি। তাহলে টোটাল তিনটে স্টেপ, দুটো স্টেপে যদি রিটেনশন হয়ে থাকে, তার মানে নিশ্চয়ই যেটা 2 নম্বর স্টেপ মাঝখানের যে স্টেপ, সেই স্টেপটাতে নিশ্চয়ই ইনভার্সন হয়েছে, ফলে এই স্টেপটাই এটাতেই ইনভার্সন হয়েছে, এই স্টেপটাতেই এসেন্ট রিঅ্যাকশন হয়েছে। এইভাবে লজিক্যালি এই রিঅ্যাকশনের মেকানিজমটাকে এস্টাবলিশ করতে পারি আমরা। তাহলে আর কিন্তু কোনো অপশন পড়ে নেই। তাহলে পুরো জিনিসটাকে আমরা যদি এবারে রিয়েল একটা এক্সাম্পল নিয়ে আমরা দেখাই, একদম কাইরাল অ্যালকোহলের স্ট্রাকচার নিয়ে যদি আমরা দেখাই, তাহলে এই ব্যাপারটা একদম ক্লিয়ার হবে। সেই কাইরাল অ্যালকোহলটা কিরকমই না, ধর আমরা নিলাম যে 2 বিউটানল এবং একটা অপটিক্যালি পিওর, মনে কর R2 বিউটানল, এরকম একটা সাবস্ট্রেট নেওয়া হলো। কি সাবস্ট্রেট? R2 বিউটানল। বেশ, তাহলে এরকমই নেওয়া হলো R2 বিউটানল, এই সাবস্ট্রেটটা নেওয়া হলো। তাহলে আগে এমনি স্ট্রাকচার আঁকি, CH3 CH2 CHOH CH3, এইটাই হচ্ছে 2 বিউটানল। তাহলে এটা ইটি এই OH, এইভাবে আমাকে আঁকতে হবে, আর OH হবে 1 ইথাইল 2, এদিকে 3 অ্যান্টি ক্লকওয়াইজে আর, মানে H মাস্ট বি বিটা। এইটাই হচ্ছে আর স্ট্রাকচার কার 2 বিউটানল। বেশ, এবারে দেখ আমি কি দিচ্ছি, টসাইল ক্লোরাইড PY মানে পিরিডিন, এইভাবে লেখা হবে। তাহলে কি হবে, OH অ্যাটাক করলো, একটু যদি এঁকে দেই আবারও স্ট্রাকচারটা, S ডবল বন্ড ও Cl এই CH3, তাহলে এই তীর চিহ্নটা না এঁকে এই স্টিরিওকেমিস্ট্রিটাকে মুছে দিলাম, একবার আর তো আমরা বুঝিয়ে দিয়েছি। তাহলে এই লোন পেয়ারটা অ্যাটাক করলো, Cl বেরিয়ে গেল। তাহলে ED ও S ডবল বন্ড ও S ডবল বন্ড ও এই CH3 এই H এই CH3, তাহলে এটা কি হলো না, অপটিক্যালি অ্যাক্টিভ টসাইলেট উইথ রিটেনশন ইন কনফিগারেশন, রিটেনশন ইন কনফিগারেশন। এই স্টেপে কোথাও কোনোভাবে স্টিরিওকেমিস্ট্রির কোনো চেঞ্জ হওয়ার কোনো প্রশ্নই নেই। এরপরের স্টেপ O মাইনাস COCH3, তাহলে এই স্টেপটাতেই কি হবে, ইনভার্সন। এই তাহলে এই স্টেপটাই হচ্ছে SN2, এই স্টেপেই হচ্ছে ইনভার্সন। তাহলে এবং এইটা OTS, এই যে OTS মাইনাস, এটা ভেরি গুড লিভিং গ্রুপ, টসাইলেটটা ভালো লিভিং গ্রুপ। এই লিভিং গ্রুপ সম্বন্ধেও আমাদের একটু কথাবার্তা জানতে হবে না। এই সাবস্টিটিউশন রিঅ্যাকশনে যে সমস্ত গ্রুপ বেরিয়ে গিয়ে নেগেটিভ চার্জটাকে স্টেবিলিটি দিতে পারে, দে উইল বিহেভ এজ এ গুড লিভিং গ্রুপ, সে সম্বন্ধে আমরা পরে আসছি। তাহলে এই অ্যাটাক করলো, এই বেরিয়ে গেল, তাহলে এই ইটি ও COCH3 এই CH3, তাহলে এই স্টেপটাতেই এই স্টেপটাতেই উনকুলম হলো, এই স্টেপটাতেই ইনভার্সন অফ কনফিগারেশন কিন্তু হয়ে গেল, ইনভার্সন অফ কনফিগারেশন। এবারে লাস্ট স্টেপে কি না, হাইড্রোলিসিস অফ দ্য অ্যাসিটেট, সেটার সঙ্গে কাইরাল সেন্টারের কোনো সম্পর্ক নেই। এই আমার হয়ে গেল
তাহলে ইটি এই OH এই H এই CH3, তাহলে এটা কি পেয়ে গেলাম S2 বিউটানল। আবার বলছি এটা S হয়েছে কি কারণ এটা 1 2 3 ক্লকওয়াইজে ঘুরছে হওয়া উচিত আর H টা উপরে আছে বলে এটা S, R থেকে S হয়েছে মানেই কিন্তু ইনভার্সন নয়, আমরা দেখতে পাচ্ছি কনফিগারেশনটা উল্টে গেছে, সেই জন্য আমরা বলছি এটা একটা ইনভার্টেড অ্যালকোহল এবং সেম গ্রুপগুলো আছে বলে অবভিয়াসলি এরা একে অপরের মিরর ইমেজ বা একে অপরের এনানসিওমার। তাহলে এইটা একটা আমরা ইনডাইরেক্টলি শিখলাম যে SN2 তে যে ইনভার্সন হয় এই রিঅ্যাকশনটা তার একটা প্রুফ হিসাবে আমরা বলতে পারি। খুব ইন্টারেস্টিং রিঅ্যাকশন, এরকম পরীক্ষায় কোশ্চেন প্রায় দেয় R2 বিউটানল থেকে S2 বিউটানলে তুমি কিভাবে কনভার্ট করতে পারো, বা 2 অক্টানলকে S2 অক্টানলকে R2 অক্টানলে কিভাবে কনভার্ট করতে পারো, বা যে কোনো অ্যালকোহল কাইরাল অ্যালকোহলের স্ট্রাকচার তুলে দেয় দিয়ে আমাকে বলতে পারে এখান থেকে তুমি কি করে এর করেসপন্ডিং ইনভার্টেড অ্যালকোহলটা তৈরি করতে পারো, বা ওই অ্যালকোহলের এনানসিওমার কি করে তৈরি করতে পারো সেটা কিন্তু আমাকে জিজ্ঞেস করতে পারো। বেশ, তাহলে আমরা এইটা SN2 কথাবার্তা পড়লাম। আচ্ছা, এরপরে দেখ আমরা একটা ছোট্ট থিওরি একটু বুঝে নেই, তারপরে আমরা আবার প্রবলেমের মধ্যে আসবো। সেইটা কি যে এই যে SN2 রিঅ্যাকশনের মেকানিজমটা যে বলা হচ্ছে ব্যাক সাইড অ্যাপ্রোচ, ব্যাক সাইড অ্যাপ্রোচ। কার ব্যাক সাইড অ্যাপ্রোচ? না নিউক্লিওফাইল ব্যাক সাইড অ্যাপ্রোচ করছে, কার? কার্বন লিভিং গ্রুপের। কেন ব্যাক সাইড অ্যাপ্রোচ কেন? তাহলে কোশ্চেনটা কি না হোয়াই ব্যাক সাইড অ্যাপ্রোচ, কেন ব্যাক সাইড অ্যাপ্রোচ সেইটাকে একটু মলিকুলার অরবিটাল থিওরি আপাতত তোদের অল্প একটু আধটু শেখা হয়েছে, পরে আরো শিখবি। আপাতত যতটা বলা হচ্ছে একটু মুখস্থ করার চেষ্টা কর যে সাবস্টিটিউশন রিঅ্যাকশনে তোরা হোমো লুমোর কনসেপ্ট খানিকটা শুনেছিস, হোমো এবং লুমোর কনসেপ্ট খানিকটা যেমন শুনেছিস। সাবস্টিটিউশন রিঅ্যাকশনে নিউক্লিওফাইল যে নিউক্লিওফাইলের হোমো অ্যাটাক করে ইন টার্মস অফ এমো থিওরি। এমো থিওরি হিসাবে কে অ্যাটাক করে? না নিউক্লিওফাইলের হোমো অ্যাটাক করে। কোথায় অ্যাটাক করে? না সাবস্ট্রেটের লুমোতে অ্যাটাক করে, সাবস্ট্রেটের লুমোতে অ্যাটাক করে। এখন নিউক্লিওফাইলের হোমোকে, সাবস্ট্রেটের লুমোকে। সাবস্ট্রেটের আমরা কি পড়েছি? আমরা এই চ্যাপ্টারটার হেডিংটা খেয়াল কর যে সাবস্টিটিউশন রিঅ্যাকশন, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন এট স্যাচুরেটেড কার্বন অ্যাটম। স্যাচুরেটেড কার্বন মানে টেট্রাহেড্রাল জিওমেট্রি, মানে কার্বন লিভিং যে গ্রুপটা এইটা একটা সিগমা বন্ডেড, সিগমা বন্ডের লুমোতে অ্যাটাক করবে। তাহলে সাবস্ট্রেটের যেটা কার্বন লিভিং গ্রুপ এইটা যে সিগমা বন্ড এর লুমোতে অ্যাটাক করবে, সিগমা বন্ডের লুমো। এখন এগুলো একটু মুখস্থ করতে হবে। সিগমা বন্ড এরকম করে মানে তৈরি হয় যে এই কার্বন আর এই লিভিং গ্রুপ যখন এদের অরবিটাল গুলো ওভারল্যাপ করে এরকম করে একটা বন্ডিং অরবিটাল তৈরি হয়, এরকম করে একটা অ্যান্টি বন্ডিং অরবিটাল তৈরি হয়। এই বন্ডিংটাকে বলা হয় সিগমা, অ্যান্টি বন্ডিংটাকে বলা হয় সিগমা স্টার। সিগমা এবং সিগমা স্টার। সিগমাটা কিভাবে তৈরি হয়? না মুখোমুখি ওভারল্যাপ, ফলে এই কার্বনের এইটা আর এই লিভিং গ্রুপের এইটা
একই ফেজ মুখোমুখি ওভারল্যাপ যদি হয়, একই ফেজ যদি মুখোমুখি ওভারল্যাপ হয়, তখন এরকম মাঝখানেরটা বড় হয়, সাইডের দুটো ছোট হয়ে যায়, এটাকেই বলি আমরা সিগমা। এগুলোকে একটু মুখস্থ করতে হবে, কিছু করার নেই। আর সিগমা স্টার কি করে তৈরি হয় না, দুটো অরবিটালের বিপরীত ফেজ যদি এরকম করে মুখোমুখি ওভারল্যাপ করে, তখন সিগমা স্টার অ্যান্টি বন্ডিং। এরকম ওভারল্যাপ করলে মাঝখানের গুলো ছোট হবে, উল্টো দিকের গুলো বড় হবে। এগুলো কেন হয় এখন জানার দরকার নেই, এটা একটু মুখস্থ কর। তাহলে এই ছবিটা হচ্ছে সিগমার ছবি, এটা হচ্ছে সিগমা স্টারের ছবি। এই ফেজ গুলো কিন্তু প্রপারলি ডিজাইন করতে হবে। তাহলে আমাদের নিউক্লিওফাইলটাকে ধর NU মাইনাস, মানে ধর I মাইনাস বা Cl মাইনাস বা Br মাইনাস, তার মানে এদের নিউক্লিওফাইলটা এরকমই হবে। এই তার একটা কিছু ফেজ হয়, এটা প্লাস বা মাইনাস, মানে এইটাই হচ্ছে গিয়ে তার হোমো, নিউক্লিওফাইলের হোমো। কোথায় অ্যাটাক করবে না Cl এর লুমোতে, মানে সিগমা স্টারে অ্যাটাক করবে। তাহলে নিউক্লিওফাইলটা কার্বন নিউক্লিওফাইলের সিগমা স্টারে অ্যাটাক করবে। তাহলে দেখ এই রকমই পসিবিলিটি হতে পারে, যদি এটাকে মুছে দেই তাহলে অ্যাটাক করার পসিবিলিটি দুরকম হবে। এই CAl এইটাই তার সিগমা স্টার, এই প্লাস মাইনাস, এই মাইনাস প্লাস। নিউক্লিওফাইলটা যদি এরকম দিক থেকে ওভারল্যাপ করে, ধর এটা প্লাস ফেজ, কারণ কার্বনের সঙ্গে নিউক্লিওফাইলের বন্ডিংটা হতে হবে। তাহলে এরকম করে যদি পারপেন্ডিকুলার ওয়েতে যদি নিউক্লিওফাইলটা অ্যাপ্রোচ করে, উদ্দেশ্য কি, কার্বনের সঙ্গে নিউক্লিওফাইলের বন্ড হতে হবে, লিভিং গ্রুপটা বেরিয়ে যেতে হবে। কিন্তু এইভাবে যখন অ্যাপ্রোচটা হচ্ছে, তখন এই প্লাসের সাথে প্লাস মানে ম্যাচ করলো, এটা একটা বন্ডিং ইন্টারঅ্যাকশন হবে। কিন্তু এই প্লাসের সঙ্গে মাইনাস, এটা একটা অ্যান্টি বন্ডিং ইন্টারঅ্যাকশন হবে। ফলে এই অ্যাপ্রোচে একটা বন্ডিং ইন্টারঅ্যাকশন হবে আর একটা অ্যান্টি বন্ডিং ইন্টারঅ্যাকশন হবে। ফলে নেট ইন্টারঅ্যাকশনটা হবে 0। সে ওই জন্য এই পারপেন্ডিকুলার অ্যাপ্রোচটা সম্ভব নয়। সেই জন্য দেখ এই রকমই যদি আমার Cl বন্ড হয়, এই যদি আমার সিগমা স্টার হয়, প্লাস মাইনাস মাইনাস প্লাস, তখন নিউক্লিওফাইলটা এই জন্যই এর উল্টো দিক থেকে অ্যাপ্রোচটা করলে তবেই এটা পুরোপুরি বন্ডিং, আর কোথাও কোনো অ্যান্টি বন্ডিং হচ্ছে না, এটা ভেঙে বেরিয়ে যাচ্ছে। সেই জন্যই এর পেছন দিক থেকে অ্যাপ্রোচ করে, আর অন্য কোনো অপশন নেই। এই ব্যাক সাইড অ্যাপ্রোচ করলেই তবেই মলিকুলার অরবিটাল থিওরি ম্যাচ করিয়ে একটা বন্ডিং ইন্টারঅ্যাকশন আমরা পেতে পারি। সেই জন্যই ব্যাক সাইড অ্যাপ্রোচটা হয়। এটাকে বুঝ আর না বুঝ এইভাবে কিন্তু মুখস্থ করতে হবে। যে স্টাডি ম্যাটেরিয়াল পিডিএফটা পাঠিয়েছি, সেখানে এগুলোতে এই ছবিগুলো এঁকে দেওয়া আছে, লিখে লিখে প্র্যাকটিস করবি বা মুখস্থ করবি। কিন্তু এই জায়গাটাতে যদি না বুঝতে পারিস, দুবার চারবার কথাগুলো শোন, আস্তে আস্তে ব্যাপারটা মুখস্থর মতো কিন্তু হয়ে যাবে। বেশ, তাহলে এইটা আমরা পড়লাম কি না, কেন ব্যাক সাইড অ্যাপ্রোচ হয়, কার না এই SN2 হয় ব্যাক সাইড অ্যাপ্রোচ। বেশ, এই পার্টটা হলো। এরপরে দেখ SN2 এই যে ইনভার্সন হয়, তার একটা প্রমাণ আমরা রিঅ্যাকশন দিয়ে আমরা পড়েছি। আর একটা প্রমাণ দেখ, আমরা একটা ক্লাসিক্যাল প্রবলেমের কথা আমরা পড়ব। খুব ঠান্ডা মাথাতে এটাকে একটু বুঝতে হবে। এটা খুব ইন্টারেস্টিং প্রবলেম, এটাও একটা দারুণ প্রুফ
তার প্রুফ। এখন এইটা ইনভার্সন, একটু ব্যাপারটা স্টিরিওকেমিস্ট্রির ব্যাপারটা একটু ভালো করে মাথায় রাখ। মনে কর আমার এইরকমই একটা সাবস্ট্রেট আছে, কাইরাল সাবস্ট্রেট, এটা এ বি সি ডি। এখন এর ইনভার্টেড স্ট্রাকচারটা হচ্ছে এইটা, মানে এই দুটো স্ট্রাকচার একে অপরের মিরর ইমেজ। খুব ঠান্ডা মাথাতে শোনো। তাহলে এই মলিকুলটা একটা এনানসিওমার, এইটা অ্যানাদার এনানসিওমার। আমরা অলরেডি পড়েছি এই স্ট্রাকচারটা যদি প্লেন পোলারাইজ লাইটকে প্লাস 1 ডিগ্রি রোটেশন করে, এই স্ট্রাকচারটা মাইনাস 1 ডিগ্রি রোটেশন করে। ইকুয়াল কনসেন্ট্রেশন বা ইকুয়াল নাম্বার অফ মলিকুল বা এর স্পেসিফিক রোটেশন যা হবে, প্লাস যদি হয় এর স্পেসিফিক রোটেশন সেম ভ্যালু মাইনাস হবে। এটা আমরা অলরেডি পড়েছি। এবং ভালো করে ভাব, একদম স্টিরিওকেমিস্ট্রির বেসিক নলেজ, এই দুটোর যদি ইকুয়াল মিক্সচার থাকে 50-50, তখন তাকে আমরা কি বলছি? রেসিমিক মিক্সচার। তার মানে তখন সে আর কোনো অপটিক্যাল অ্যাক্টিভিটি দেখাবে না। এবারে চিন্তা কর কোনো একটা কেস, মনে কর এইটা একটা মলিকুল আছে, এটা 9টা মলিকুল আছে। ভালো করে ভাব, এটা একটা মলিকুল, এটা 9টা মলিকুল। সেই অবস্থাতে এই সিস্টেমটা অবজার্ভ রোটেশনটা কি হবে না, এর একটার সঙ্গে 1 এখান থেকে 1 নিয়ে রেসিডিউ মিক্সচার হবে, এর 8টা পড়ে থাকবে, এই 8টার জন্যই অবজার্ভ রোটেশনটা হবে। নিশ্চয়ই এটা অ্যাকসেপ্ট করবে। যদি এটা দুটো থাকে, এটা যদি 8টা থাকে, তাহলে কি হবে? এর 2 এর সাথে রেসিমিক করবে, এর আর 6টা পড়ে থাকবে, এই 6টার জন্যই কি হবে? অবজার্ভ রোটেশনটা হবে। এর মনে কর 4 আছে, এর মনে কর 6 আছে, তাহলে এর 4 এর সঙ্গে এর 4 রেসিমিক মিক্সচার তৈরি করলো, এর যে এক্সট্রা 2 পড়ে আছে সেই অবজার্ভ রোটেশনটা দেখাবে। এই যে 8, 6, 2 এই সংখ্যাগুলোকেই তো আমরা বলতাম এনানসিওমারিক এক্সেস, বলতাম কিনা বল? দে আর বেসিক্যালি এনানসিওমারিক এক্সেস। বেশ, তাহলে আমাদের এই পার্টটা আমরা অলরেডি স্টিরিওকেমিস্ট্রিতে পড়েছি। আমরা আবার একবার ঝাঁক মেরে নিলাম, আমরা আবার একবার রিক্যাপিচুলেট করে ফেললাম। বেশ, একটা কেমিক্যাল রিঅ্যাকশন এরকমই একটু দেখ। মনে কর এরকম একটা রিঅ্যাকশন 2 আয়োডো অক্টেন এরকম একটা মলিকুল নেওয়া হচ্ছে, পিওর আইসোমার। মনে কর এর আর আইসোমার নেওয়া হচ্ছে, পিওর আইসোমার। এই পিওর আর 2 আয়োডো অক্টেনকে সোডিয়াম আয়োডাইড 128 মানে রেডিও লেভেল NaI দিয়ে রিঅ্যাকশন করানো হচ্ছে। ঠান্ডা মাথাতে শোন, দারুণ ইন্টারেস্টিং एग्जांपल। 2 আয়োডো অক্টেনকে NaI, যে আই সোডিয়াম আয়োডাইডের আইটা 128 মানে এটা রেডিও লেভেল দিয়ে রিঅ্যাকশন করানো হচ্ছে। কি হবে? রিঅ্যাকশন করালে কি হবে? তাহলে আমরা 2 আয়োডো অক্টেনটা আঁকি, C6H13 CHICH3, এটা হচ্ছে 2 আয়োডো অক্টেন। এর আর আইসোমারটা আঁকবো, তাহলে C6H13AI CH3, তাহলে এটা হচ্ছে আমার আর আইসোমার অফ 2 আয়োডো অক্টেন, পিওর আইসোমার। একে কি দিয়ে রিঅ্যাকশন হচ্ছে করানো না, I মাইনাস যেটা কিনা রেডিও লেভেল 128।
কি হবে I মাইনাস 128 অ্যাটাক করলো I বেরোলো, তাহলে এটা SN2, তাহলে কি হবে যে প্রোডাক্টটা তৈরি হবে সেটার কনফিগারেশনটা কি হবে না ইনভার্টেড। তাহলে C6H13 এই I128 HCH এই স্ট্রাকচারটা পাওয়া যায়। বেশ, এইবারে একটা কথা বলছি, দেখ মনে কর এইটার 100টা মলিকুল নিয়ে শুরু করেছিলাম। সাপোজ এই মলিকুলের 100টা 100 মলিকুল নিয়ে শুরু করেছি এবং রিঅ্যাকশনটা আস্তে আস্তে প্রসিড করছে, তাহলে চিন্তা কর যে প্রথমে এই রেডিও লেভেলটা অ্যাটাক করলো একটা মলিকুলের উপরে, এটা একটা প্রোডাক্ট পেয়ে গেলাম। তাহলে প্রথমে মনে করে এ প্রোডাক্ট পেলাম কটা, একটা, রিঅ্যাকট্যান্ট কটা পড়ে থাকবে 99টা। এটা হচ্ছে কেস মনে করে এটা 1 নম্বর কেস রোমান। এই অবস্থাতে যখন একটা মলিকুল রিঅ্যাকশন করলো, প্রোডাক্ট একটা পেলাম, রিঅ্যাকট্যান্ট কটা থাকলো 99টা। আচ্ছা, যখন রিঅ্যাকশন শুরু হয়নি, তখন আচ্ছা এটাকে এরকম করে পুরোপুরি স্কেল করে দিই, এরকম করে এখানে মনে কর লিখলাম রিঅ্যাকট্যান্ট, লিখলাম মনে কর প্রোডাক্ট, এটা মনে কর টাইম 0 টাইমে রিঅ্যাকট্যান্ট 100 প্রোডাক্ট 0, রিঅ্যাকট্যান্ট 100 প্রোডাক্ট 0। ঠান্ডা মাথাতে বলছি শোন, আমি ধরে নিলাম, আমার অ্যাজাম্পশন আমি ধরে নিলাম, ভালো করে শোন, যে এই মলিকুলটা এমন মলিকুল যে অবজার্ভ রোটেশন কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্ট। সবাই আমরা জানি কোন অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ডের অবজার্ভ রোটেশন কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্ট। তাহলে যদি আমি ধরে নেই যে একটা মলিকুল এই 2 অক্টেনটা আর আইসোমারটা ডেক্সট্রো রোটেটরি, মানে পজিটিভ দিকে রোটেট করায় এবং একটা মলিকুলের জন্য 1 ডিগ্রি রোটেশন হয়। আমি এটা ধরে নিলাম আমার বোঝানোর সুবিধার জন্য, একটা মলিকুলের জন্য +1 ডিগ্রি। তাহলে যখন রিঅ্যাকশন শুরু হয়নি, মানে রেডিও লেভেল NaI 128 যখন দিইনি, তখন 100টা রিঅ্যাকট্যান্ট আছে, তাহলে অবজার্ভ রোটেশন কত হবে +100 ডিগ্রি। সবাই নিশ্চয়ই এগ্রি করছিস। এবারে কেস 1, প্রথম যখন একটা মলিকুল রিঅ্যাকশন করলো, একটা মলিকুল একটা NaI 128 এর সঙ্গে রিঅ্যাকশন করলো, প্রোডাক্ট একটা তৈরি হলো, রিঅ্যাকট্যান্ট কটা আছে 99টা। এই অবস্থাতে অবজার্ভ রোটেশন কি হবে চিন্তা কর। এই অবস্থাতে অবজার্ভ রোটেশন কি হবে? তাহলে যেই একটা প্রোডাক্ট তৈরি হলো, প্রোডাক্টের স্ট্রাকচারটা এইটা, সেই স্ট্রাকচারটা কি রিঅ্যাকট্যান্টের ঠিক ইনভার্টেড স্ট্রাকচার বা রিঅ্যাকট্যান্টের এনানসিওমার, রিঅ্যাকট্যান্টের ঠিক এনানসিওমার। তাহলে প্রোডাক্ট একটা মলিকুল যেই তৈরি হলো সে লিভোরোটেটরি হবে, তার অবজার্ভ রোটেশন একটা মলিকুলের জন্য হবে -1 ডিগ্রি। তাহলে সে রিঅ্যাকট্যান্টের একটা মলিকুলের সঙ্গে রেসিমিক তৈরি করবে, মানে এই মলিকুলটা এই 1 প্লাস এখান থেকে 1 নিয়ে রেসিমিক তৈরি করলো। তাহলে এখন এক্সেস রিঅ্যাকট্যান্ট কটা আছে 98টা, ফলে অবজার্ভ রোটেশন হবে +98 ডিগ্রি। ভালো করে ব্যাপারটা চিন্তা করো, অবজার্ভ রোটেশন কত হবে +98
8 ডিগ্রি। কেস 2 যখন দুটো প্রোডাক্ট তৈরি হলো, দুটো মলিকুল, তখন রিঅ্যাকট্যান্ট কটা আছে? 98টা। তাহলে এই দুটো এখান থেকে দুটোকে নিয়ে রেসিমিক তৈরি করবে, এটা এক্সট্রা কত থাকবে? 96টা। তাহলে 96টার জন্য অবজার্ভ রোটেশন কত হবে? 96 ডিগ্রি প্লাস 96 ডিগ্রি। কেস 3 এরকম ভাব, যখন 10টা মলিকুল রিঅ্যাকশন করবে, রিঅ্যাকট্যান্ট থাকবে কটা? 90টা। তাহলে এর 10 আর এখান থেকে 10 মিলে রেসিমিক, রিঅ্যাকট্যান্ট কটা বেশি থাকবে? 80টা। 80টার জন্য কত হবে? প্লাস 80 ডিগ্রি। যখন এটা 40টা রিঅ্যাকশন করবে, তখন এখানে কটা থাকবে? 60টা। কেস 4 তখন এই 40 এখান থেকে 40 গিয়ে আমার রেসিমিক তৈরি করবে, এক্সট্রা কটা থাকবে? 20টা। তাহলে কত হবে? প্লাস 20 ডিগ্রি। যখন অর্ধেক রিঅ্যাকশন করলো, মানে 50টা রিঅ্যাকশন করলো, রিঅ্যাকট্যান্ট কত আছে? 50টা। তাহলে এই 50 প্লাস 50 কমপ্লিট রেসিমাইজেশন হয়ে গেল। কি হবে? 0 ডিগ্রি অবজার্ভ রোটেশন। কি অসাধারণ একটা এক্সপেরিমেন্ট! দেখ কি অসাধারণ এক্সপেরিমেন্ট। এবারে ব্যাপারটাতে বোঝার চেষ্টা কর। কি বোঝার? এই রিঅ্যাকশনটাকে দুরকম ভাবে মনিটর করা যেতে পারে। দুরকম ভাবে মনিটর কি না, যদি আমি কেমিক্যাল কাইনেটিক্স ব্যাপারটাকে বুঝে থাকি ফার্স্ট সেমিস্টারে, আমি বলতে পারি যে প্রোডাক্ট ফরমেশনের রেট অফ দ্য রিঅ্যাকশন মানে সময়ের সাপেক্ষে কতটা প্রোডাক্ট তৈরি হচ্ছে, সেটাকেই আমি ঘুরিয়ে বলতে পারি যে প্রোডাক্ট মানে সেখানে রেডিও লেভেলড আয়োডিন ঢুকে যাচ্ছে। যেটা প্রোডাক্ট তৈরি হচ্ছে সেখানে রেডিও লেভেলড আই ঢুকে যাচ্ছে। তার মানে রেট অফ দ্য প্রোডাক্ট ফরমেশন সমান আমি বলতে পারি রেট অফ রেডিও লেভেলড আয়োডিন ইনকর্পোরেশন। কি বলবো? রেট অফ আয়োডিন ইনকর্পোরেশন। এটাই হচ্ছে রেট অফ দ্য রিঅ্যাকশন। এবারে দেখ, যে রেটে প্রোডাক্ট তৈরি হচ্ছে, একটা প্রোডাক্ট তৈরি হওয়া মানে দুটো মলিকুল মিলে রেসিমিক মিক্সচার তৈরি করছে। দুটো প্রোডাক্ট হওয়া মানে 4টে মলিকুল মিলে রেসিমিক মিক্সচার তৈরি করছে। 10টা প্রোডাক্ট হওয়া মানে 20টা মলিকুল মিলে রেসিমিক মিক্সচার তৈরি করছে। 40টা মানে 80টা মলিকুল মিলে রেসিমিক মিক্সচার তৈরি করছে। আর 50টা মানে 100টা। তার মানে আমরা বলতে পারি রেট অফ আয়োডিন ইনকর্পোরেশন বা রেট অফ দা রিঅ্যাকশন যা, তার ডবল রেটে রেসিমাইজেশন হচ্ছে, তার ডবল রেটে রেসিমাইজেশন হচ্ছে, সেটাই অবজার্ভ পেয়েছিল। কি না, রেট অফ রেসিমাইজেশন আর রেট অফ রেসিমাইজেশন মানে যে রেটে রিঅ্যাকশন হচ্ছে তার ডবল রেটে রেসিমাইজেশন হচ্ছে। তার মানে আমরা বলতে পারি 2 ইনটু রেট অফ আয়োডিন ইনকর্পোরেশন সমান রেট অফ রেসিমাইজেশন। তার মানে রেট অফ রেসিমাইজেশন সমান ডবল দা রেট অফ আয়োডিন 128 রেডিও লেভেলড আয়োডিন ইনকর্পোরেশন। ঠান্ডা মাথাতে ভেবে দেখ, এইটা ওরা সত্যি সত্যি এক্সপেরিমেন্ট করে পেয়েছিল। ওরা তাহলে এক্সপেরিমেন্ট করে কি পেল না, রেসিমাইজেশনের যা রেট আর রেডিও লেভেলড আয়োডিন ইনকর্পোরেশনের যা রেট, তাহলে রেসিমাইজেশনটা ডবল রেটে হচ্ছে। তাহলে দুটোকে যদি ইকুয়াল করতে হয়, তাহলে রেট অফ আয়োডিন ইনকর্পোরেশন ইনটু 2 সমান রেট অফ রেসিমাইজেশন। এটা সত্যি সত্যি ওরা দেখতে পেল।
তাহলে নিশ্চয়ই ওরা সিদ্ধান্তে আসতে পারলো এই ঘটনাটা সত্যি হবে যদি এইটা ঘটে যে এই আয়োডিন ইনকর্পোরেশন মানে যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে সেই প্রোডাক্টটা তৈরি হওয়া মানেই কনফিগারেশনটা উল্টে যাওয়া, কনফিগারেশনটা উল্টে যাওয়া, তার মানে SN2 রিঅ্যাকশনে কনফিগারেশনটা উল্টে যায়। SN2 রিঅ্যাকশন টেক প্লেস উইথ ইনভার্সন অফ কনফিগারেশন, ইনভার্সন অফ কনফিগারেশন, কনফিগারেশনটা উল্টে যায়। এটা SN2 তে ঘটে, সেটাই এইভাবে সুন্দর একটা এক্সপেরিমেন্টের সাহায্যে এস্টাবলিশ করে দিল। এবারে শুধু এখানে একটু একটা কথা জেনে রাখা ভালো, যেটা কিনা ওই এক্সপেরিমেন্টাল যে ধরে মানে সমস্ত এক্সপেরিমেন্টে কিছু কি ধরে এরর থাকে, সেই ছোট্ট একটা কোশ্চেন কারো মনে জাগলেও জাগতে পারে, মানে একটা অ্যাজাম্পশন টাইপের আর কি। ধর আমি যদি বলি যে এরকম একটা কাইরাল মলিকুল আছে, মনে কর CH3 ETOH, এই মলিকুলটার সঙ্গে হাইড্রোজেনকে সরিয়ে যদি ওর আইসোটোপ ডয়টোরিয়াম দেই, তাহলে এটাও পিওর, এটাও পিওর, এটা HD ডিফারেন্ট অ্যাটম নয়, সেম অ্যাটমের আইসোটোপ, তাহলে এর স্পেসিফিক রোটেশন আলফা আর এর স্পেসিফিক যে রোটেশন এটা কি আলাদা না সেম? থিওরিটিক্যালি বলতে গেলে ডিফার, কিন্তু কতটা আলাদা? সামান্য, মনে কর 0.001 ডিগ্রি হয়তো ডিফার করে, ফলে এটাকে আলাদা না বলে সেম ধরাই উচিত। সেই জন্য এই রিঅ্যাকশনে এরকমই যেটা ছিল এই I, এটা আর মনে কর এই CH3H আর I 128H এই CH3, এদিকে রেসিমিক মিক্সচারই আমরা বলতে পারি। I আর I 128 মানে রেডিও লেভেলড অ্যাটম চেঞ্জ করলে ওদের স্পেসিফিক মানে ওইটার জন্য স্পেসিফিক রোটেশনের সে এত ছোট চেঞ্জ হয়, সেটাকে আমরা নেগলেক্ট করতে পারি। তাহলে এই ব্যাপারটা আজকের ক্লাসের মেন উদ্দেশ্য ছিল আমাদের, যে আমরা মেনলি দুটো ডিফারেন্ট ইস্যু করলাম বা সেম ইস্যু বলতে পারিস, যে SN2 রিঅ্যাকশনে যে ইনভার্সন হয় তার একটা ডাইরেক্ট প্রমাণ করলাম, মানে দুটো এক্সপেরিমেন্ট দিয়ে। একটা হচ্ছে একটা কাইরাল পিওর অ্যালকোহল থেকে তার এনানসিওমারিক অ্যালকোহল পাওয়াটা যেমন এস্টাবলিশ করলাম, যে কোন স্টেপে ইনভার্সন হয় সেটাকে এস্টাবলিশ করলাম। আর SN2 যেতে ইনভার্সন হয় ওই রকম একটা রেডিও লেভেলড আয়োডিন এক্সপেরিমেন্ট করে আয়োডিনের ইনকর্পোরেশনটা দিয়ে আমরা বোঝালাম যে 2 ইনটু আয়োডিনের ইনকর্পোরেশন সমান রেট অফ দ্য রেসিমাইজেশন। ঠান্ডা মাথাতে দুবার তিনবার করে শুনে শুনে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করবি। অসাধারণ এক্সপেরিমেন্ট, এটাকে কিন্তু চ্যালেঞ্জ নিয়ে বুঝতেই হবে, নাহলে কিন্তু খুব সমস্যা হবে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করি।